3239 দিয়েছি এক্সাম্পল সমেত। তা এটা ইএমএমসি ডেল আছে মোবাইল। খোলার পরে কি ব্যাটারি কানেক্টারে লাগালে ট্রিগার করলে সেমি অ্যাম্পিয়ারের ঘটনা, লো বুটিং অ্যাম্পিয়ারটা ফ্যাকচুয়েশন হচ্ছে, বা 40 চলে গেছে স্টক, তাহলে ওর কাছে কি হলো 40 যাওয়ার পরে ডাউন একবারে ডাইরেক্ট জিও ফ্যাকচুয়েশন হবে না। এর ক্ষেত্রে স্টক হওয়া মানেই সেক্টর পাওয়ার সেকশন ওকে। ভালো করে মনে রাখবে এটা যেন ভুল না হয়। অনেকেই আমাকে ফোন করে, আমাকে অনেক স্টুডেন্টই ফোন করে যে স্যার আমার ভোল্টেজটা আমি অ্যাম্পিয়ারে দেখেছি এত, যে পাওয়ার আইসিতে কাজ করতে গেছে। এটা ভুলে যায়, আমি বলি কিন্তু এটা ভুলে যায়। 40-এর উপর চলে যাওয়া মানে সেটা পাওয়ার সেকশন ওকে। সে চার্জিং এবং পাওয়ার নিয়ে তো পাওয়ার সেকশন হয়, ঠিক আছে। সে এমটিকে হোক আর কলকম হোক। এমটিকের ক্ষেত্রে কি নিয়ম, 40-এর যে ধারাস করে জিরো আসবে ছেড়ে দিলে, কলকমের ক্ষেত্রে স্ট্যান্ড বাই হবে, এইটা কিন্তু আছে। এবারে কি হয় কলকমের ক্ষেত্রে, আমি কি এমটিকের ক্ষেত্রে কি বলেছিলাম, যে তুমি ওরকম অবস্থায় হলে একবার কনফার্মেশন করার জন্য ইউএসবি কেবলে লাগিয়ে পর ভলিউম আপ ডাউন টিপে পর প্রোটো দেখবে। মানে এমটিকের ক্ষেত্রে ভলিউম আপ ডাউন টিপে প্রোটো গুঁজা হয়, সেখানে ব্যাটারি লাগিয়ে বললাম তো প্রোটটা দেখতে। কলকমের ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা। কলকমের ক্ষেত্রে প্রোট দেখতে গেলে ওই মডেলের একটা টিপি থাকবে, যে টিপিটির নাম হচ্ছে ইডিএল পয়েন্ট। ওই মডেল নাম্বারটা লিখে ইডিএল পয়েন্ট লিখবে, দেখো দিয়ে দেবে। তোমার কাছে মোবাইল আছে, তোমরা একবার সার্চ করো যে কোনো একটা কলকম সিপিউর ইডিএল সিপিইউ মডেলের ইডিএল। ধরো তোমার কাছে সেট এসেছে 5A দিয়ে শুরু করো, 5A টা কলকম, 5A তে সার্চ করো 5 ইডিএল পয়েন্ট। দেখো ইমেজটা দেখো, এই ইডিএল পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার বা লক ভাঙার সময় বুট মানে কানেক্টেড পয়েন্ট, মানে বুটিং করার জন্য এই ইডিএলটার কাজই হচ্ছে মোবাইলটাকে ইউএসবির সঙ্গে কানেক্ট করানো, কম্পিউটারের সঙ্গে ইউএসবি মারফতে, বুঝতে পেরেছো। এরকম সমস্ত মডেলের সিপিইউ যার কলকম আছে তার ইডিএল পয়েন্ট আছে। হ্যাঁ, কিছু মডেল আছে যাদের ইডিএল নেই, সেগুলো হচ্ছে কি অনলাইন সেট। যেমন ধরো 5A, রিয়েলমি 5A, A3s, বা রেডমির ক্ষেত্রে A3 বা Y3, রেডমি 7Y3 মডেল আছে না, তাহলে এগুলোর ক্ষেত্রে ইডিএল পয়েন্ট কোম্পানি দেয় না। এদের ক্ষেত্রে ইডিএল করতে গেলে দেখতে গেলে তোমাকে ভলিউম আপ ডাউন টিপে পরেই পোর্টটাকে দেখতে পারবে, তাছাড়া হবে না। তাহলে পোর্ট দেখার নিয়মে তোমাকে প্রসেসে এগোতে হবে যে পোর্টটা আমার আসছে কিনা। যদি পোর্ট চলে আসে তাহলে জানবে সেটটা পাওয়ার সেকশন ওকে আছে। কলকমের ক্ষেত্রে, মিডিয়াটেকের ক্ষেত্রে পোর্ট আসা মানে পাওয়ার সেকশন ওকে, কলকমের ক্ষেত্রে পোর্ট আসা মানে পাওয়ার সেকশন ওকে, ঠিক আছে। তখন আমাকে কাজ করতে হবে সিপিইউ আর ইএমএমসি সেকশন, মানে ই আর এ ধারণ লাইনে কাজ করতে হবে, মানে ই আর ইয়ার মধ্যে গোলমাল থাকবে, বুঝা গেল। তাহলে প্রথমে একটা সেট ডেট এলে আমাকে প্রথমে চেক করতে হবে কি সেটটা পোর্টে লাগিয়ে 0.6 আসছে না, তার নিচে আসছে না, 0.1 আসছে নাকি সেটা দেখতে হবে। দ্বিতীয় কি হবে, যদি জিরো আসে তাহলে জানবো যে আমার পোর্ট আসবে না, তাও একবার চেক করে নেবে পোর্ট আসছে কিনা, ঠিক আছে। যদি পোর্ট চলে আসে তাহলে জানবে পাওয়ার সেকশন, যদি পোর্ট না আসে তাহলে পাওয়ার সেকশন দিক থেকে গোলমাল আছে। পোর্ট চলে এলে পাওয়ার বাদ, সব সেটের ক্ষেত্রে এটা কিন্তু নিয়ম। এরপরে চেক হলো, চেক হওয়ার পর পাওয়ার সেকশন যাচ্ছ, ট্রিগার মারছো, লো বুটিং বা ফ্যাকচুয়েশন বুটিং হওয়া মানেই পাওয়ার সেকশনের প্রবলেম। সেম ঘটনায় যে আমাকে প্রথমে পাওয়ার সেকশনে যে পর আমাকে চেক করতে হবে ভিপিএইচ ভোল্টেজ বা ভিপিএইচ ভোল্টেজ তৈরি যদি না হয় তাহলে এখানে আমাকে শর্টিং চেক করতে হবে ভিপিএইচ শর্টিং আছে কিনা। তাহলে এই শর্টিং চেক করার পরে বা ভিপিএইচ ভোল্টেজ ওকে আছে, ভিপিএইচ ভোল্টেজ যখনই ওকে আছে সেই ভোল্টেজগুলো প্রত্যেকটা ভোল্টেজ দেখো এখানে যা যা আউটপুট হবে তা ইনপুট হবে, প্রত্যেকটা আন্ডারে আলাদা আলাদা আউটপুট এবং আলাদা আলাদা ইনপুট। তাহলে ভিডিডি S1, ভিডিডি S2, ভিডিডি S3, S4, S5, S6, S7,
তাহলে কতগুলো এইখানে ভোল্টেজ ঢুকছে 1 2 3 4 5 6 7, 7টা যখনই ভোল্টেজ ঢুকেছে নিশ্চয়ই 7টা আউটপুট হবে। তাহলে ভি এইখানে দেখো ভিডিডি S1 এটা ভিপিএইচ ঢুকছে এবং তাদের একটা করে গ্রাউন্ড আছে, যখনই ঢুকছে তারে আবার বেরাচ্ছে। দেখো এখানে একটু উলট পালট করা আছে, S1টা পরপর S1 দেওয়া হয়নি জায়গার অনুযায়ী, S1 এটা 0.8। দেখো এখানের ক্ষেত্রে যেমন হায়ার এলডিও আছে, এরও হায়ার এলডিও, তাহলে ওর যেমন আমি হায়ার এলডিও আগে চেক করেছি, তার আগে ক্রিস্টাল চেক করেছিলাম, এখানে ক্রিস্টালের কিন্তু ভূমিকাটা পরে, ক্রিস্টালের ভূমিকাটা পরে। এখানে ক্ষেত্রে আমাকে হায়ার এলডিও খুঁজতে হবে। হায়ার এলডিও ভোল্টেজ কত? 2.0। তাহলে এখানের মধ্যে 2.0 কে ভোল্টেজ বানাচ্ছে S4। দেখো HLDO লিখে দিচ্ছি হায়ার এলডিও, তাহলে S4 এখানে হায়ার এলডিও, ওখানে ছিল S1 এমডিকের ক্ষেত্রে। ভোল্টেজ এক, নামটা চেঞ্জ, এটাই ফারাক, ঠিক আছে। তাহলে S4 2.0 এটাকে আবার ঘুরে এখানে ঢুকছে এলডিও বানানোর জন্য। S3 1.2 লোয়ার এলডিও, ইও আবার ঘুরে এখানে ঢুকছে। তাহলে এই দুটো ভোল্টেজ আমাকে দেখতে হবে পাওয়ার আইসির মধ্যে আসছে কিনা বা ফ্যাকচুয়েশন আছে। যদি ফ্যাকচুয়েশন হয় তাহলে তো শর্ট কোথাও না কোথাও আছে বা ওপেন কোথাও না কোথাও একটা আছে, এটা তো স্বাভাবিক। আর যদি ফ্যাকচুয়েশনটাকে কন্ট্রোল করা, ঠিক করে দেখার জন্য সিপিইউ আর পাওয়ারের মধ্যে প্রবলেমটা আছে, তাহলে আমি কি বলেছিলাম, কোন লাইন দুটোকে শর্ট করে দিলে বুঝা যাবে সিপিইউ আর পাওয়ারের মধ্যে পার্থক্যটা। পিএসওড, পাওয়ার অন রিসেট আর পিএসওড কিন্তু আমাকে পাওয়ার আইসি স্কেমেটিক ডায়াগ্রামে যে খুঁজতে হবে কোন বলে বা তার আন্ডারে কোন ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্স বাইরে আছে কিনা বা টিপি করা আছে কিনা, থাকবেই থাকবে। যেমন আমি এখানে দেখেছি পাওয়ার অন রিসেট, ঠিক আছে, পিএস হোল্ডার একটা টিপি, পাওয়ার অন রিসেটের একটা ক্যাপাসিটর, এটার সঙ্গে এটা শর্ট যখনই আমি করে দেবো, শর্ট করে দিলেই ভোল্টেজ যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, ফ্যাকচুয়েশন ভোল্টেজ যদি থাকে তাহলে স্ট্যান্ড বাই হবে। আর যদি ভোল্টেজ লো জিআর বা ভোল্টেজ না বেরোয়, এগুলোর মধ্যে যদি ভোল্টেজ না বেরোয় তাহলে পাওয়ার আইসির ফল্ট বেশি থাকবে। আর ফ্যাকচুয়েশন যখন হবে তখন আমাকে পিএস হোল্ড আর পাওয়ার অন রিসেটের শর্ট করে দেবো। শর্ট করে দেওয়ার মানে কি হচ্ছে, 1.8 ভোল্ট এটা আবার পাওয়ার পেয়ে যাচ্ছে, তার মানে সিপিইউ দিচ্ছে না, ঘুরে দিয়ে দিচ্ছে। তো দেখতে পাবো না কে ঘুরে দিচ্ছে, পেয়ে গেলেই ভোল্টেজ স্ট্যান্ড বাই। যদি ঠিক থাকে তাহলে বাকি সমস্ত ভোল্টেজকে স্ট্যান্ড বাই করে দিবে, আর যদি গোলমাল থাকে তাহলে স্ট্যান্ড বাই করতে পারবে না, ফ্যাকচুয়েশনই থাকবে। তাহলে এইটা করার পরে আমার পার্টিশন দুটো ভাগে মেন ভাগ হয়ে গেল, আমি কাজ করব এটা না কাজ করব এটা। যদি এটা স্ট্যান্ড বাই হয়ে যায় তাহলে এটার কাজ এই আইসি তুলে রিভলভ করে দেখতে হবে। আর যদি না স্ট্যান্ড হয়, যদি স্ট্যান্ড এটা না হয় তাহলে ফল্ট এই ধাক্কা। তাহলে তখন আমাকে কি দেখতে হবে, তখন আমাকে চেক করতে হবে, ফার্স্ট হচ্ছে হায়ার এলডিও, কোথায় আমাকে খুঁজতে হবে 4.2, তারপরে লোয়ার এলডিও, তারপরে প্রত্যেকটা বক কয়েলের ভোল্টেজ চেক করতে হবে, সমস্ত বক কয়েলের ভোল্টেজ। ফ্যাকচুয়েশন আসবে কিন্তু ফ্যাকচুয়েশন আসবে এই প্রত্যেকটা বক কয়েল পরপর, কিন্তু এখানের মধ্যে মডেম ভোল্টেজ কিন্তু বেরোবে না। এমটিকের ক্ষেত্রে মডেম ভোল্টেজ বেরোবে, কিন্তু কলকমের ক্ষেত্রে মডেম ভোল্টেজ বেরোবে না, ঠিক আছে। এরপরে এটা কমপ্লিট হয়ে যাবে, ফ্যাকচুয়েশন আসবে বাকি ভোল্টেজ। এরপর কি হচ্ছে, এইখানের মধ্যে 2.8 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ এলো। দেখো ওই সিপিইউর ক্ষেত্রে, পাওয়ারটার ক্ষেত্রে কি বলেছিলাম যে হায়ার এলডিও ওই লোয়ার এলডিও বানাতে যে একটা বাক কনভার্টার আইসি তোলা করেছিল 8 লেগের, ঠিক আছে, করেছিল তো। এটার ক্ষেত্রে কিন্তু সেই লেগের আইসিটা এটার মধ্যেই আছে বলে এইখান থেকে বেরোচ্ছে, আবার এখানে ঢুকছে। এখানের মধ্যে আরেকটা সার্কিট ছিল যে এই ভোল্টেজে যে পরে লোয়ার এলডিও তৈরি করছে ওই সার্কিট থেকে, তার জন্য এটার মধ্যে আছে বলে সার্কিটটা ছোট হয়ে গেছে। তাহলে ভিসিসি ওটার মধ্যে ভিসিসি ছিল, এটার মধ্যে ভিসিসি 2.8, এটার মধ্যে ভিসিসি কিউ আছে 1.8, এটার মধ্যে ভিসিসি 1.8, সেটাই আবার 10K রেজিস্ট্যান্স দিয়ে সিএমডি লাইনের সঙ্গে কানেক্টেড হচ্ছে। আর একটা ক্লক থাকছে, আর ডাটা লাইন একটা দেখি যে এটা 7টা ডাটা লাইন অ্যাড হবে 0 থেকে 7, এটা হচ্ছে এটা কমিউনিকেশন লাইন।
তাহলে বুঝা গেল যে আমাদের ভোল্টেজ সেই 0.8 নাম ওটাই আছে, নামটার একটু কিছু চেঞ্জ আছে, এখানে মধ্যে S6 0.8 S8 0.8 নামগুলো কিছু একটু চেঞ্জেবল আছে, কিন্তু ভোল্টেজ সেটাই থাকে। তাহলে ওই পাওয়ার আইসিটা যে ভালো করে বলবে, এই পাওয়ার আইসিটা স্টাডি করতে তার অসুবিধা হবে। আর স্টাডি হওয়া মানেই তো সে ডায়াগ্রামে যে পর বিটম্যাপ দেখে পর সে তো খুঁজে খুঁজে বার করে দেবে কোনখানে কোন কম্পোনেন্টসটা আছে, কোনখানে কোন ভোল্টেজটা কত আসছে না আসছে না। এটাই হচ্ছে ব্যাপার। একটা ভোল্টেজ একটা সিকোয়েন্স ভালো করে বুঝে গেলে এই সিকোয়েন্সটা বুঝে যাবে। তাহলে স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজ করলেই অবশ্যই সে ফল হয়, স্টেপ বাই স্টেপ যেতে হবে। এটা কি ওইটার কি হয় যে ওই যে ইডিএল পয়েন্টটা কি হয় দেখো, ইডিএল পয়েন্টের একটা 1.8 ভোল্টেজ পাওয়ার আইসি কে যায়, আর একটা পয়েন্ট যেটাতে শর্ট করি সেটা সিপিইউ আইসির সঙ্গে কানেক্ট থাকবে। ওই পাওয়ার আইসির 1.8 টি সিপিইউ আইসি কে যখনই আমি শর্ট করে দেব, তখনই সিপিইউ আইসি পুরো ডেটা ট্রান্সফার লাইন দিয়ে কানেক্টিভিটি পোর্টটা তৈরি করে নেবে, যদি পাওয়ার সেকশন ওকে থাকে। এখানে কেন বলছি, এখানে ব্যাটারি খোলার পরে কিন্তু 1.8 ভোল্টেজ লাইনটা চেক করবে বা কোনো ভোল্টেজ চেক করবে, সেখানে ফ্ল্যাকচুয়েশন হয় না। কিন্তু মিডিয়াটেকের ক্ষেত্রে ব্যাটারি খুলে দিলে কিন্তু ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন, এই জন্য ওটা ব্যাটারি লাগবে, এটার ক্ষেত্রে ব্যাটারি লাগবে না। কারণ আমাদের মিডিয়াটেক কলকম সিপিইউর ক্ষেত্রে যখন সফটওয়্যার করবে দেখবে আমি বলবোই যে ব্যাটারি রিমুভ করে ইডিএল পয়েন্ট করো। তাহলে ব্যাটারি রিমুভ করে ইডিএল পয়েন্ট করছি মানে কি 1.8 ভোল্টেজ নিশ্চয়ই স্ট্যান্ড বাই আছে, যা সিপিইউ 1.8 ভোল্টেজে পাচ্ছে, আর যদি ওটা ফ্ল্যাকচুয়েশন হতো তাহলে তো পোর্টটা বানাতো না। তাহলে ইডিএল করার সময় সফটওয়্যার যখন চালানো হয় না, কলকম সিপিইউর উপরে যদি ইডিএল থাকে, কলকম সিপিইউর উপরে যদি ইডিএল পয়েন্ট করা থাকে, আমরা যখন শর্ট করি না তখন ব্যাটারি রিমুভ করে পর শর্টটা করি। ইডিএল পয়েন্টে দুটো পয়েন্ট থাকে, একটা ইডিএল পয়েন্ট দুটো পয়েন্ট দেখাইছিল না এখন ছবিটাতে, একটা পয়েন্টে 1.8 ভোল্টেজ আসবে, আর একটা পয়েন্টে সিপিইউ কে 1.8 ভোল্টেজটা শর্ট করে পাঠানো হবে। তাহলে ওই ইডিএল পয়েন্টে 1.8 ভোল্টেজ দেখতে যদি পেয়ে যাও স্ট্যান্ড বাই, তাহলে জানবে তোমার এলডিও বা পাওয়ার সেকশন ওকে। এটাও একটা নিয়ম আছে, যদি তুমি শর্ট না করে ইডিএল না দেখো তাও কিন্তু 1.8 ভোল্টেজটা ওইখানে স্ট্যান্ড বাই দেখতে হবে। 1.8 ভোল্টেজটা তো ওর এলডিও ভোল্টেজ, সেই 1.8 ভোল্টেজে গোটাই গেছে। সেই 1.8 ভোল্টেজে যদি এখানে ফ্ল্যাকচুয়েশন না পাও, তার মানে এলডিও ফ্ল্যাকচুয়েশন নাই, পাওয়ার ওকে আছে। আর সেটাই যখন সিপিইউ কে দেওয়া হবে, সিপিইউ তখন প্রোব তৈরি করে দেবে। আর যেটা তুই বললি যে একটা টেস্ট পয়েন্ট বলা হয় না, স্যামসাং এর ক্ষেত্রে যদি কোনো সেট মিডিয়াটেকের হয় তার বা স্পেকট্রামের হয়, তার ক্ষেত্রে স্যামসাং পোর্ট আনার জন্য একটা টেস্ট পয়েন্ট দেয় বোর্ডের মধ্যে, টেস্ট পয়েন্ট বলে লেখা থাকে। ওটা একটাই পয়েন্ট থাকে, যে ভোল্টেজটা 1.8 ভোল্টেজ থাকে ওটা গ্রাউন্ডের সঙ্গে লজিক লো করে পর ওই সিপিইউ কে বোঝানো হয়, তখন পোর্ট কানা লে ওটা গ্রাউন্ডের সঙ্গে থাকে, ওটা লজিক লো করে। যেটাই যেমন আমাদের পাওয়ার আইসি কি করে পাওয়ার আমরা টিপে কি করে পাওয়ার অন হয় বল, পাওয়ার সুইচ আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করি। পাওয়ার সুইচটা কার সঙ্গে কানেক্ট করি? আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করি না বেশিরভাগটাই। স্যামসাং এর কিছু মডেল আছে পজিটিভ সঙ্গে কানেক্ট হয়, তো গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করি। কিন্তু এই পাওয়ারের টিপিতে ভোল্টেজ দেখেছো কোনোদিনও? ওটার ভোল্টেজ আছে মিডিয়াটেকের হলে 4.2 ভোল্টেজ মানে বিপিএইচ ভোল্টেজ আসবে, আর কলকমের হলো 1.8 ভোল্টেজ আসবে। তাহলে 1.8 ভোল্টেজে যখনই গ্রাউন্ডের সঙ্গে শর্ট করে দেওয়া হয় না, তখন এই ভোল্টেজ লাইনে না কিছুক্ষণ ধরে সঙ্গে সঙ্গে কি হয়, পাওয়ারটা কিছুক্ষণ ধরে রাখতে হয়। তার মানে এটার উপর দিয়ে পুরো গ্রাউন্ড ভোল্টেজটা পাঠানো হয়, লজিক লো করা হয়। লজিক লো করার পরে গেটটা তখন ওপেন হয়। ওটার মধ্যে একটা এলডিও লাগানো আছে, ওই কি বলে মসফেট লাগানো আছে। ওই মসফেটটা তখন গেটটাকে অন করে লজিক লোয়ে, তারপরে মোবাইলটা আমাদের অন হয়, পাওয়ার সেকশন অন হয়। এটাই হচ্ছে নিয়ম। তাহলে যাদের গ্রাউন্ড করা থাকে তাদের জানবে ওই গ্রাউন্ড কাজটা করে কেবলমাত্র লজিক লো ওই পয়েন্টটা করার জন্য, কিছুক্ষণ টাচ করে রাখে, সঙ্গে সঙ্গে হয় নাকি? আমরা দেখো মোবাইলের মধ্যে এই সুইচে দুটো কাজ করে, দেখেছো কোনোদিনও? পাওয়ার সুইচে এক হচ্ছে পাওয়ার অন করে, আর দুই হচ্ছে স্ক্রিন লক করে। আমরা ওয়ান টাইম ক্লিক করে দিলে কিন্তু স্ক্রিন লকের অপশনটা কাজ করে, কিন্তু বেশিক্ষণ প্রেস করে রাখলে কিন্তু সেটা কিন্তু পাওয়ার অফ হয়। তাহলে
পাওয়ার অফ বা অন হয়, তাহলে যখন আমি ওয়ান ক্লিক করছি তার মানে একবার টাচ হলো গ্রাউন্ডের সঙ্গে, সেই টাচে কিন্তু পাওয়ার সেন্স ওই লাইনটা দিয়ে আলাদাভাবে সেন্স করলো, শুধুমাত্র রেসপন্স করলো। আর যখন টাচ করে রাখলাম ওই লাইনটা দিয়ে গ্রাউন্ডকে লাইনকে পাঠানো হলো। মানে এখানে কি হয়, এখানে 1.8 ভোল্টেজ বা 4.2 ভোল্টেজ, এই ভোল্টেজটা গ্রাউন্ড একটা হাই গ্রাউন্ড, মানে আমরা ডাইরেক্ট গ্রাউন্ড দিচ্ছি, আর ওই ভোল্টেজটা হচ্ছে কি অ্যাম্পিয়ার লো থাকে, তাহলে ওই ভোল্টেজটাকে ঠেলে ওই চিপে ধরে রাখা মানে গ্রাউন্ডকে ঠেলে ওকে নিয়ে যাবো, ওইটাকে লজিক লো করায় ওই পয়েন্টটাতে যাব। 1.8 বা পাওয়ার আইসিতে পাওয়ার পয়েন্টে 4.2 ভোল্টেজ থাকলে একবার মাত্র জাস্ট টাচ করলি মানে ওই ভোল্টেজটা একবারের জন্য ড্রপ করে দেওয়া হয়েছিল, তাতে রেসপন্স হয়েছিল কিছু একটা। তার জন্য ওটা আমরা স্ক্রিনে সেরকম কমান্ড দিয়েছে, স্ক্রিনের ডিসপ্লে যে লাইটের ইএন আর গ্রাফিক্সের ইএন আছে, ওই ইএনটা অ্যাক্টিভ হয়। আমরা লাইট সেকশন আর গ্রাফিক্স সেকশন যখন পড়বো যে লাইট আর গ্রাফিক্স কখন আসে, কি কারণে আসে, কখন যায়, কি কারণে যায়, আর আমরা যদি ওটা বাইপাস করে থাকি তাহলে কোন ভোল্টেজ দিলে পরে ওটা বাইপাস হবে। সেদিন একটা ভোল্টেজ কে বলো না, গ্রাফিক্সের সিপিইউ থেকে লাইন কেটেছিল C51 না কারণ ওর ইএনটাকে বাইপাস করলাম, তাহলে ওই ইএনটা সিপিইউ থেকে করতে পারি বা আদার্স লাইন থেকে ইএনটা করতে পারি। লাইটটা গ্রাফিক্সেও করা যায় বাইপাস, কিন্তু কি হয় এমন একটা লাইন থেকে বাইপাস করতে হবে সেই লাইনটাকে, যেমন আমার গ্রাফিক্স যেরকম নর্মালি ভাবে আসে আর নর্মালি ভাবে যায় সেভাবে ওটা অন অফ হতে হবে। যদি ওটা অন্য ইএন এর সঙ্গে আরেক করে দিই তাহলে ইএন সবসময় জ্বলে যাবে, স্ক্রিন সাদাই হয়ে যাবে। এগুলো কিছু নিয়ম আছে যে আমরা বাইপাস যখন করবো কোন লাইনটাকে ধরে করবো, তাহলে যখনই ওই পাওয়ার সেকশনে একবার টাচ হওয়া মানে সিপিইউ বুঝতে পারে, সিপিইউ তখন ওই টাইমের জন্য ওই ইএনটা অ্যাক্টিভ করে দেয়, ওই গ্রাফিক্স আর লাইটের ইএনটা। তখন লাইট আর গ্রাফিক্স ইএন হওয়া মানে টাচিং এর যে ইএন আছে বা এলডিও আছে, টাচিং এর ইএনও কিন্তু সিপিইউ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করে দেবে। তারপরে লাইট স্ক্রিনে আসা মানে আমরা টাচ করি, তখন একবার এখন কি টাচ করলে হবে, লাইট নাই গ্রাফিক নাই, এটা টাচ করলে এবারে টাচ করলে কাজ হবে। তখন টাচিং এর লাইনটা ইএন হলো, টাচিং এর একটা ইএন ভোল্টেজ আসে, ইএন আসে যেটা এলডিও তে আসে, সেটা এলডিও, সেই এলডিওটাকে অ্যাক্টিভ করে এলডিও থেকে 3.0 বা 1.8 যে কোনো একটা লাইনের সঙ্গে সে যেমন ভাবে বানায়, যে কোনো একটা ভোল্টেজের লাইনের সঙ্গে ওই ইএনটা যোগ করা থাকে, সেই ভোল্টেজটা অ্যাক্টিভ হওয়া মানে টাচ কাজ করবে। আর বাকি সমস্ত ভোল্টেজ অনলাইন অন থাকবে সব সময়ের জন্য, একটা ভোল্টেজ কেটে দেওয়া হবে। ওই ভোল্টেজ কখন আসবে, যখনই লাইট আসবে তার সঙ্গে ও আসবে, এভাবে কাজ হয়। যে কোনো জিনিস বাইপাস বা বুঝতে গেলে সার্কিটটা সম্পর্কে বুঝতে হবে, কখন কে কখন কিভাবে কাজ করে, তাহলে নিজেও মডিফাই করা যায়।